2024 প্রতিবাদের দিক থেকে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। আপনারা আমাকে বলতেই পারেন যে স্বর্ণালী, এর আগে এ রাজ্যে প্রতিবাদ মিছিল হয়নি কি? ধর্ষণের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, রাজনৈতিক মিছিল হয়েছে, এর আগেও তো প্রতিবাদ হয়েছে। আমি বলবো না, ভেবে দেখুন আসলে আমরা কোথাও পিছোতে পিছোতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল। আর আরজি করের ধর্ষণ এবং হত্যাকাণ্ড এমন একটা ঘটনা যা কোথাও আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে দিয়েছিল। 2024 তাই দ্রোহের বছর, 2024 তাই প্রতিবাদের বছর। 2024 এই প্রতিবাদ দ্রোহ রূপেণ সংস্থিত হয়েছে। 2024 যেভাবে কোথাও 8 বছর থেকে 80 বছরের আবাল বৃদ্ধ বনিতাকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখেছি আমরা, তাতে মনে হয়েছে ইয়েস, এখনো বেঁচে রয়েছি আমরা। বাংলা এবং বাঙালিদের কাছে প্রতিবাদ এখনো রয়েছে, শুধু সাহসটা দরকার ছিল। এরপর আপনারা প্রশ্ন করবেন, আমি জানি যে স্বর্ণালী এত প্রতিবাদ করে হলোটা কি? অভয়া কি বিচার পেল? আমরা কি বিচার পেলাম? তাহলে একটাই কথা বলবো, সাল শেষ হয়েছে কিন্তু বিচার এখনো শেষ হয়নি। এবং আমাদের ধৈর্য ধরে থাকার যে সুদীর্ঘ পর্ব, সেটাও বোধহয় ফুরোয়নি। কিন্তু প্রতিবাদ করতে শিখে গেছি একবার আমরা, আরো একবার একসঙ্গে দল মত রং পতাকা ভুলে অন্যায়ের জন্য রাস্তায় নামতে শিখে গেছি আমরা। এটাই কি কম পাওয়া বলুন তো? চলুন আজ বছরের শেষে একবার দেখা যাক একটু একটু করে পশ্চিমবঙ্গের মানুষ সমস্ত রং দল পতাকাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে কিভাবে প্রতিবাদের স্রোতে গা ভাসালো। কিন্তু সফর এখনো বাকি আছে। প্রত্যাশা একটাই থাকবে, 2025-এও এই দ্রোহটাকে সঙ্গে রেখেই যেন বিচারকে ছিনিয়ে আনতে পারি আমরা। 2024 দ্রোহের বছর, প্রতিবাদের বছর, সেই দ্রোহের কিছু অংশের কোলাজ আজ বছর শেষে আরও একবার। রাজ্যের বড় মেডিকেল কলেজগুলির অন্যতম আরজি কর, আর সেখানেই আঁতকে ওঠার মতো ঘটনা। যে হাসপাতালে মানুষ ছোটে প্রাণ বাঁচানোর তাগিদে, সেই হাসপাতালেই ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড। উদ্ধার তরুণী চিকিৎসকের দেহ। দেহ উদ্ধারের পরে পুলিশ এলেই শুরু হয় প্রথম প্রতিবাদ বিক্ষোভ। আরজিকরের পড়ুয়া চিকিৎসকের খুন করে মৃত্যু এবং সেই নৃশংস খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। নিছক সাধারণ মৃত্যু নাকি নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? কোনো সিসিটিভি কি ছিল? যদি সিসিটিভি থেকে থাকে সেই সিসিটিভি ফুটেজ কি, এবং সেই সিসিটিভি ফুটেজে কি ধরা পড়েছে? একাধিক প্রশ্ন রয়েছে। এবং যেটা হাসপাতাল সূত্রের খবর, এই মৃতা পড়ুয়ার যারা কো-পিজিডি অর্থাৎ তার সঙ্গেই যারা পোস্ট গ্রাজুয়েশন কোর্স করছিলেন তাদেরকেও কিন্তু থার্ড ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যেখানে চেস্ট মেডিসিন বিভাগ, যেখানে ঘটনাস্থল, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই শুরু অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ। আরজি করে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা। দেহ উদ্ধারের পরও বিকেল পর্যন্ত দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে না, তাই নিয়ে প্রশ্ন তোলেন পড়ুয়ারা। আরজি করে বিজেপি নেতা নেত্রীরা পৌঁছলে পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক বচসা। মর্গ থেকে অভয়ার দেহ নিয়ে বেরোতেই গাড়ি আটকে দেন বাম নেতা নেত্রীরা। পুলিশের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। দশই আগস্ট 2024 বিচারের দাবিতে আন্দোলনের জুনিয়র চিকিৎসকেরা শুরু কর্মবিরতি। 12ই আগস্ট 2024 আন্দোলনের চাপে নিজেই পদত্যাগের দাবি জানান হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করতেই সেখানেও শুরু হয় প্রতিবাদ। আরজিকরে অভয়ার খুন, ধর্ষণ, মৃত্যু এই ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। গত শুক্রবার আরজি করে অভয়া কাণ্ডের পর লাগাতার বাঁকুড়া মেডিকেল কলেজেও কিন্তু যারা চিকিৎসক আছেন এবং যারা পড়ুয়া আছেন লাগাতার তারা ধর্ণা এবং কর্মসূচি করে চলেছেন।
14ই আগস্ট 2024। রাত দখলের ডাক শুরু হয়েছিল আরজিকরের ক্যাম্পাস থেকে, তবে ধীরে ধীরে গোটা রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে, যার প্রথম আঁচ ছিল মেয়েদের রাত দখল কর্মসূচি। গোটা রাজ্য পথে নামে অভয়ার বিচারের দাবিতে। কলকাতা থেকে কোচবিহার, শিলিগুড়ি থেকে সিউড়ি, সর্বত্র পথে নেমে প্রতিবাদের ঝড়। কেউ মশাল হাতে, কেউ মোমবাতি হাতে, কেউ স্লোগানে স্লোগানে রাস্তায় প্রতিবাদে নামে। আরজিকরের সামনে শুরু হয় বিপুল জমায়েত। গোটা কলকাতা সেদিন সাক্ষী হয়েছিল বিচারের দাবিতে প্রতিবাদের আগুনের। গত 24 ঘন্টা ধরে আমরা বলছিলাম যে মানুষ রাস্তায় নেমে আসছে, কোন রাজনৈতিক রং নয়, কোন দল নয়, কোন পতাকা নয়। তো স্বাধীনতার প্রাক্কাল, সেহেতু কিন্তু শুধুমাত্র জাতীয় পতাকা ছাড়া আর কোন পতাকা দেখতে পাওয়া যাচ্ছে না। মানে সরকার চায় না বিচার হোক, যেখানে সরকার প্রশাসনের তাদের লৌহ শৃঙ্খল প্রতি মুহূর্তে বিচারের প্রক্রিয়াকে আটকায়, সেখানে স্বাধীনতার জন্য আরো একবার গর্জে উঠতে হয়। সেই রাতে অভয়াদের জন্য গর্জে উঠতে হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই হাজরা মোড়ের যে মিছিল, দীর্ঘ মিছিল, অরাজনৈতিক মিছিল শেষ হলো এখানে এসে। কেউ গানে গানে, আবার কেউ পোস্টার হাতে বিচারের দাবি তোলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চিংড়িহাটাতে, এবং চিংড়িহাটার এই মায়েরা তারা উই ওয়ান্ট জাস্টিস বলে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। কি বলবেন আপনারা? যখন গোটা রাজ্য জুড়ে অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদ চলছে, তখন ক্রমশ বাড়তে থাকে আরজিকরের সামনে জমায়েত। তবে প্রতিবাদ মিছিলেই যেন ছিল বেনজল। হঠাৎ আরজিকরের এমার্জেন্সিতে ঢুকে শুরু হয় তাণ্ডব। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি। ভাঙচুর করা হয় আরজিকরের পুলিশ ফাঁড়িও। হাসপাতাল চত্বরে রাখা একের পর এক বাইকে ভাঙচুর চালানো হয়। সাংঘাতিক পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। এটা এসএফআই, ডিওয়াইএফআই কেউ নয়, এই মুহূর্তে সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাতে দেখাতে আরজিকর হাসপাতালে প্রবেশ করেছে। আরজিকর হাসপাতালে দখল নিয়েছে সাধারণ উত্তেজিত জনতা। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি। বিশৃঙ্খল পরিস্থিতি, সাংঘাতিক পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ফোর্স রয়েছেন, এবং অন্যদিকে দেখো হাত তুলে দু হাত তুলে সারেন্ডার করার অবস্থায় কিছু মানুষ এদিকে আসছেন। আমি চেষ্টা করব তাদের কাছে জানার যে তারা কারা এই মুহূর্তে হাত তুলে তারা আসছেন। আপনারা কারা? আমি ডাক্তার, আমি আরজিকরের এক্স স্টুডেন্ট। আমার খুব কষ্ট হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। তারা এসে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কোন সভ্য দেশের নাগরিক যারা হাসপাতালের চিকিৎসা পরিষেবা পেতে আসেন অথবা হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপরে নির্ভর করেন, তারা ট্রমা কেয়ার সেন্টারে এভাবে ইট মারতে পারেন কি? খুব কাঁচ তছনছ করা হয়েছে। এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত, গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে। এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি? দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার, এই মুহূর্তে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে। টিকিট কাউন্টার ঠিক কি ধরনের ভাঙচুর চালানো হয়েছে? আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু চুর হয়ে যাওয়া কাঁচ দেখতে পাবেন। এই হাসপাতালের সার্বিক ধ্বংস, এটাই ছিল সম্ভবত যারা এসেছিল এখানে তাণ্ডব করতে ঢুকেছিল তাদের একমাত্র উদ্দেশ্য। জানি না এখানে কত টাকার ওষুধ রয়েছে। এখানে একটা ছোট ছোট ইনজেকশনের দাম 2000-3000 টাকাও হয়। সমস্ত ইনজেকশন গুলো পড়ে রয়েছে। স্যার, এতগুলো এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও এত ডিপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও কেন এটা হলো? কিভাবে হতে পারে? আপনি তো দেখেছেন তো 10,000-এর মহলে কি করতে হয়। আপনি তো দেখেছেন তো, কি আপনি ছিলেন না? কি করে র্যানস্যাক হয় আপনি নিজে পিকচার। 18ই আগস্ট 2024 কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত প্রথম মিছিল জুনিয়র চিকিৎসকদের। 19শে আগস্ট 2024 আরজিকরে রাখি বন্ধন কর্মসূচি।
রাখি বন্ধন থেকেও অভয়ের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা। 20 আগস্ট 2024 সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে প্রথম স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। 20 আগস্টে ছাত্র সমাজের নবান্ন অভিযান। শুধু জুনিয়র চিকিৎসকদের মধ্যে নয়, অভয়ের বিচারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে সর্বত্র। ইতিমধ্যেই নবান্ন অভিযানে ডাক দেয় ছাত্র সমাজ নামে এক সংগঠন। দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে জল কামানের প্রস্তুতি রাখা হয়েছে এবং এই যে জল কামান একই সঙ্গে টিয়ার সেল এবং পাশাপাশি তারা যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে হেলমেট পরে এই মুহূর্তে অপেক্ষা করছেন। সঙ্গে বচসা চলছে। পুলিশ এই মুহূর্তে তাদের যে শিল্ড, হেলমেট পুরোপুরি নিয়ে তারা কিন্তু রেডি রয়েছেন। গুলি চলবে, বুক পেতে দিলাম, গুলি চলবে, সরে যাব না। তরফ থেকে জল কামান ছোড়া হচ্ছে। পুরো জায়গায় যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এই মুহূর্তে পুলিশের তরফ থেকে জল কামান ছোড়া ইট ছোড়া হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে। সাংঘাতিক পরিস্থিতি। নবান্ন অভিযানে ধুন্ধুমার। নবান্নের বহু আগেই মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গেই ব্যাপক ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান পুলিশের। সব বাধা উপেক্ষা করেই দিনভর প্রতিবাদে ছাত্র সমাজ। 2 সেপ্টেম্বর 2024 বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের। ফিয়ার্স লেনে বাধা দেয় পুলিশ। ফিয়ার্স লেনে রাতভর শান্তিপূর্ণ অবস্থান জুনিয়র ডাক্তারদের। 3 সেপ্টেম্বর 2024 জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের লালবাজারে ডাকেন সিপি। গোয়েলের সঙ্গে বৈঠক করে তাঁকে দেওয়া হয় প্রতীকী শিরদাঁড়া। 2024 4 সেপ্টেম্বর দ্রোহের রাত। জেলায় জেলায় ফের রাত দখলের ডাক। রাত 9টা থেকে 10টা আলো নিভিয়ে প্রতিবাদের ডাক জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। 8 সেপ্টেম্বর 2024 এক মাস পেরোলেও মেলেনি বিচার। বিচারের দাবিতে ফের রাত দখলের ডাক। শহর থেকে গ্রাম, পথে পথে প্রতিবাদ। আরও একবার রাত জাগে গোটা বাংলা। 10 সেপ্টেম্বর 2024 স্বাস্থ্য ভবন অভিযান। স্বাস্থ্য ভবন সাফাই অভিযান জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতির ডাক। স্বাস্থ্য সচিব, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবিতে স্লোগান। 14 সেপ্টেম্বর 2024 স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক, আমি আন্দোলনের ব্যথা বুঝি, আমি আন্দোলনকে সমর্থন করি। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা। রাতেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ডাক কালীঘাটে। বৈঠকের লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকেন জুনিয়র চিকিৎসকেরা। যদিও শেষ পর্যন্ত হয়নি এই বৈঠক। মিটিং এই সমস্ত কিছু আমরা ট্রান্সপারেন্ট হতে করতে চেয়েছি, যার জন্য আমাদের আজকে এই মিটিংটা ক্যান্সেল হলো। তার ঠিক মাঝেই খবর পাওয়া হয় সন্দীপ ঘোষ এবং চালাতানা রসুল অ্যারেস্ট হলো এবং তার জন্যই বোধহয় আমাদের মিটিংটা ক্যান্সেল করে দিল। 16 সেপ্টেম্বর 2024 ফের মুখ্যমন্ত্রী বাড়িতে জুনিয়র ডাক্তাররা। এদিন বৈঠক হয়। সেই রাতেই পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের অপসারণের সিদ্ধান্ত, কিন্তু স্বাস্থ্য ভবনের ধর্ণা ওঠেনি। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে, আমারও আছে। এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। আমাদের কিছু দাবি, 5 দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে, কিছু জিনিস নিয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিন্তু বাকি বহু জিনিস নিয়েই বিস্তারিত বহু জিনিস নিয়ে আলোচনা হয়নি এবং যেগুলো দাবি মানা দিতে হয়নি। 19 সেপ্টেম্বর 2024 ধর্ণা প্রত্যাহার। অবশেষে স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। নতুন করে যে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাও প্রত্যাহার। আপনারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে অবস্থান, সেই অবস্থান প্রত্যাহার করছেন, কিন্তু সত্যিই কি সেই আশ্বাসের জায়গাটা সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকার প্রতিটা ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ নেবে?
না, সেই আশ্বাস এখনো নেই আমাদের কাছে, কিন্তু যেটুকু সদর্থক পদক্ষেপ এখনো অবধি আমরা পেয়েছি আমাদের জায়গা থেকে, আজ যা ডাইরেক্টিভগুলো এসছে সেই ডাইরেক্টিভগুলো থেকে আমরা মনে করি যে রাজ্য সরকার আমাদের এই আন্দোলনের যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে, এবং আজ 41 দিন অতিবাহিত হতে যাচ্ছে, সেই সবটাকে সামনে রেখেও আমরা আমাদের এমার্জেন্সি জরুরি এই এসেনশিয়াল সার্ভিসটা অন করছি। 5ই অক্টোবর 2024 অনশনে জুনিয়র চিকিৎসকেরা, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। ধর্মতলায় অনশন শুরু করেন 6 জন জুনিয়র ডাক্তার, পরে যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। মিনিট পেরোলো, ঘন্টা পেরোলো, দিন পেরোলো, কোনো উত্তর পেলাম না। আমরা এটা প্রমাণ করতে চাই না বা বলতে চাই না নিষ্ঠুর, এই প্রমাণ যদি কেউ করে থাকে সেটা রাজ্য প্রশাসন নিজে করছে। তো সেই জায়গা থেকে আমাদের হাতে আর কোনো পথ, আমরা কর্মবিরতির পথে ছেড়ে দিয়েছি। কোন জায়গা থেকে ছেড়ে দিয়েছি? যে সাধারণ মানুষের আন্দোলন এটা, তো সাধারণ মানুষের আন্দোলনের প্রতিবাদের ভাষা শুধু কর্মবিরতি হতে পারে না। সেই জায়গা থেকে আমরা কাজে ফিরছি এবং কাজে ফেরার সাথে সাথে আমরা আমাদের এই দাবিগুলো মানার পদ্ধতি হিসেবে আমরা আমাদের সহযোদ্ধারা নিজেদের জীবনকে বাজি রাখছে। 9ই অক্টোবর 2024 পুজোর মধ্যে অভয়া পরিক্রমার ডাক, পুজোতেও জারি থাকে প্রতিবাদের আঁচ। 15ই অক্টোবর 2024 দ্রোহের কার্নিভাল। পুজোর কার্নিভালের দিনই ডাক্তারদের দ্রোহ কার্নিভালের আয়োজন। রাস্তায় ফের জনস্রোত, ধর্মতলায় জারি প্রতিবাদ, স্লোগানে স্লোগানে মুখরিত ধর্মতলা চত্বর। বিলাসবনি রোডে শুরু হলো দ্রোহের কার্নিভাল। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা উৎসবে মেতে উঠেছেন, দ্রোহের উৎসবে মেতে উঠেছেন। দ্রোহের উৎসব, এটা হচ্ছে আমাদের দ্রোহের উৎসব। শারদীয়া উৎসব শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দ্রোহের উৎসব শেষ হতে দেব না। আমাদের বিচার আমাদের পাবো। 19শে অক্টোবর 2024 ধর্মতলার অনশন মঞ্চে আসেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। ফোনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নে ফের বৈঠকের ডাক। 21শে অক্টোবর 2024 নবান্নে টানা 2 ঘন্টা জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রী বৈঠক। শেষমেশ অনশন প্রত্যাহার, তবে জানানো হয় আন্দোলন চলবে। প্রত্যেকের কথা আমরা বলেছি, প্রত্যেকের কথা বলে আমরা একটু সিদ্ধান্তে পৌঁছেছি এবং আমরা আমাদের অনশন আমরা প্রত্যাহার করছি। এবং অভয়ার ন্যায় বিচার যতদিন না আসছে, যদি দরকার পড়ে, আমি যদি আজ বলছি, যদি দরকার পড়ে আবার যদি আমাকে আমরণ অনশনে বসতে হয় যে এখান থেকে গিয়ে অভয়ার ন্যায় বিচার পাওয়া যাবে, তার জন্য আমি আবার আমরণ অনশনে বসবো। তাহলে আমি জীবনের যে পর্যায়ে যদি যেখানে থাকি, এবং আমাদের প্রত্যেকের জন্য এই কথাটি অ্যাপ্লিকেবল, ডাব্লিউবিসিএফের প্রত্যেকটি মেম্বারের জন্য এই কথাটি অ্যাপ্লিকেবল। অভয়া বিচারের দাবিতে এখনো জারি প্রতিবাদ। হয়তো প্রতিদিন রাস্তায় রাস্তায় মিছিলে নেই, ধর্ণা নেই, অবস্থান নেই, বিক্ষোভ নেই, তবে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও অভয়ার জন্য, অভয়ার বিচারের দাবিতে মাঝে মাঝেই পথে নামছে। তবে প্রশ্ন একটাই, কবে বিচার পাবে অভয়া? রিপাবলিক বাংলা। সংযোগ করা হয়েছে। মানুষের ক্ষোভ মূলত আঁকড়ে পড়েছে এই ভারী না, এবং যে সমস্ত আধিকারিক, পুলিশ আধিকারিক ছিল তাদের কাছে যখন পৌঁছায় তারা কিন্তু তাদের উপর করোনা হয়। যে ওই নাবালিকাকে যে শুধুমাত্র খুন করা হয়েছে তা নয়, তার খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু সেই অভিযোগ নিতে প্রথম থেকেই গড়িমসি করেছে পুলিশ। এমনই অভিযোগ গণপ্রহারে কিন্তু সুখদেব মাইতির কিন্তু মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বাড়িটিকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, পুলিশ পিকেটিং একজন বসানো হয়েছে। ফালাকাটার এই জটেশ্বর ফাঁড়ি এলাকায় 6 বর্ষীয় নাবালিকাকে ধর্ষণ এবং তারপরে হত্যা অভিযোগ একটা সামনে আসছে। মিতার যে মা, সে অভিযোগ করছে একে ধর্ষণ করা হয়েছে, তার আগে মুখে অ্যাসিড দিয়ে তাকে খুন করা হয়েছে। এই ভেতরে ঢুকিয়ে এই যে প্লাস্টিক দিয়ে মোড়া এই জায়গাটাতেই কিন্তু অগ্নিদগ্ধ করা হয়। ওপরের যে প্যান্ডেলের কাপড়, সেই কাপড় পর্যন্ত খানিকটা পুড়ে গেছে। মেয়েটাকে যে মারধর করা হয়েছিল তার কারণ এখানে চুল পড়ে রয়েছে। খুললাম যে অ্যাসিড, সেটা কোথা থেকে এলো?